12 ক্লাসের এটি 5 নম্বর কোশ্চেন। দ্য পোয়েট্রি পার্ট আমি অলরেডি 4টি কোশ্চেন দিয়ে দিয়েছি। এটি কোশ্চেন নম্বর 5। এখান থেকে আর 2 থেকে 3টি প্রশ্ন হবে। তোমরা জানো আগের মতো সিলেবাস নেই। রিফ্লেক্টিভ প্রশ্ন করছে, লাইন তুলে প্রশ্ন করছে। একটা কবিতায় যতটা ইম্পর্টেন্ট লাইন ঠিক সেইভাবে প্রশ্ন করছে, যার জন্য সাজেশন অনেক সময় কেটে যাচ্ছে। কোশ্চেন নম্বর 5, দ্যাট ইজ দ্য গ্রাস হোপার। দেখো কোটেশনের মধ্যে লিখেছি দ্যাট ইজ দ্য গ্রাস হোপার। হোয়াট ইজ রেফার্ড টু বাই দ্যাট? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন টু সে? প্রশ্নটির মানে হলো, অর্থ হলো এরকম, দ্যাট ইজ দ্য গ্রাস হোপার, সেটি হলো গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং। হোয়াট ইজ রেফার্ড টু বাই দ্যাট, এখানে দ্যাট বলতে কি বোঝানো হয়েছে? রেফার মানে হচ্ছে উল্লেখ করা, রেফার সেকেন্ড ফর্ম আছে, এখানে থার্ড ফর্ম হয়ে আছে। হোয়াট ইজ রেফার টু বাই দ্যাট, এখানে দ্যাট বলতে কি বোঝানো হয়েছে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন টু সে হিয়ার, এখানে কবি কি বলতে চাইছেন? অ্যান্সার, here that refers to the song of the grasshopper. Here that refers to the song of the grasshopper. এখানে that শব্দটি নির্দেশ করেছে গঙ্গা ফড়িংয়ের গানকে। তোমরা দয়া করে বাংলা মানেটা লিখে নাও, দয়া করে লিখে নাও, কারণ পরবর্তীতে নোট করতে গিয়ে তোমাদের অসুবিধে হবে। Here that refers to the song of the grasshopper কথাটির অর্থ হলো এখানে that কথাটি নির্দেশ করেছে গঙ্গা ফড়িংয়ের গানকে। ক্লিয়ার? In summer all the birds get tired. গ্রীষ্মকালে সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়। গ্রীষ্মকালে সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়। In summer all the birds get tired. Tired কথার মানে হচ্ছে ক্লান্ত। এখানে তোমরা করতে পারো in summer all the birds become tired, কারেক্ট ইংরেজি, and feel drowsy in the terrible heat. Feels drowsy in the terrible heat. ঘুম ঘুম অনুভব করে। ফিল মানে অনুভব করা, এখানে ভার্ব ফর্ম, নাউন ফর্ম হচ্ছে ফিলিং। ড্রাউজি কথাটা মানে হচ্ছে ঘুম ঘুম ভাব, তন্দ্রালু, ঘুমে আচ্ছন্ন, ড্রাউজি। নাউন ফর্ম ইজ ড্রাউজিনেস, ড্রাউজিনেস। এখানে তোমরা করতে পারো স্লিপি, SL দুটো EPY, স্লিপি, তন্দ্রালু বা ঘুম ঘুম ভাব। ড্রাউজি কথাটি তুলে দিয়ে তোমরা এখানে করতে পারো স্লিপি, কারেক্ট ওয়ার্ড। তাহলে কি হলো মানে? ফিল ড্রাউজি অর্থাৎ ঘুম ঘুম অনুভব করে। ইন দ্য টেরিবল হিট, ভয়ঙ্কর গরমের মধ্যে। টেরিবল কথাটা মানে হচ্ছে ভয়ঙ্কর। তোমরা অনেকবার এই ওয়ার্ডটির সঙ্গে পরিচিত হয়েছে। টেরিবল কথাটা মানে হচ্ছে ভয়ঙ্কর। এখানে টেরিবলের পরিবর্তে আমরা করতে পারি একদম সোজা দু একটা ইংরেজি আছে, এক্সট্রিম হিট করতে পারো, এক্সট্রিম হিট করতে পারো, হরিবল হিট করতে পারো, স্কর্চিং হিট। তিনটেই কারেক্ট ইংরেজি। ফিল ড্রাউজি ইন দ্য টেরিবল হিট, ঘুম ঘুম অনুভব করে ভয়ঙ্কর উষ্ণতার মধ্যে। মানেটা কি দাঁড়ালো? গোটা সেন্টেন্সটার মানে দাঁড়ালো এইরকম, গ্রীষ্মকালে সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায় এবং ভয়ঙ্কর উষ্ণতার মধ্যে তারা তন্দ্রালু অনুভব করে, ঘুম ঘুম অনুভব করে। আমি আরেকবার বলছি, গ্রীষ্মকালে সমস্ত পাখিরা
ক্লান্ত হয়ে যায় এবং তারা ভয়ঙ্কর উষ্ণতায় ঘুম ঘুম বা তন্দ্রালু অনুভব করে। That is why they stop singing. That is why. Means সেই কারণে they stop singing, তারা গান বন্ধ করে দেয়। They stop singing, সেই কারণে তারা গান বন্ধ করে দেয়। দেখি করে seek refuge under the shade of the cooling trees. Seek refuge, খোঁজ করে আরামের। এখানে রিফিউজ কথার মানে হচ্ছে, রিফিউজ কথার মানে হচ্ছে রিফিউজ অনুভব করা, সিক মানে খোঁজা, রিফিউজ অর্থাৎ আরাম বা স্বস্তি। এখানে স্পেলিং একটা ভুল আছে, রিফিউজ স্পেলিং ভুল, REFUSE আছে, লক্ষ্য করো এটা হবে GE। রিফিউজ আন্ডার দ্য শেড অফ দ্য কুলিং ট্রি, তারা ঠান্ডা গাছের তলায়, ঠান্ডা গাছের ছায়ার তলায়, শেড মানে ছায়া, ঠান্ডা গাছের ছায়ার তলাতে তারা বিশ্রাম খোঁজাখুঁজি করে। বুঝা গেল মানে? দ্যাট ইজ হোয়াই দে স্টপ সিঙ্গিং, সেই কারণে তারা গানকে বন্ধ করে দেয়। এবং কি করে? হোয়াট ডু দে ডু দেন, তখন তারা কিছু সুশীতল গাছের ছায়ার নিচে বিশ্রাম খোঁজার চেষ্টা করে। সিক মানে খোঁজা। আমি বারবার বলছি সিক কথার মানে হচ্ছে খোঁজা। এখানে সিক কথাটা তুলে দিয়ে তুমি করতে পারো লুক ফর। লুক ফর। রিফিউজ কথাটা তুলে দিয়ে তোমরা করতে পারো ছোট্ট একটা ইংরেজি আছে কমফোর্ট। দে লুক ফর কমফোর্ট, দে লুক ফর কমফোর্ট। তাও তুলে দিয়ে রেস্ট করতে পারো সিক, অথবা লুক ফর রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য কুলিং ট্রি, ঠান্ডা গাছের ছায়ার তলে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কি বললাম? সিককে তুলে দিয়ে যদি ওয়ার্ডটি কঠিন বলে তোমাদের মনে হয় তাহলে সেখানে করতে পারো লুক ফর। রিফিউজ ওয়ার্ডটি যদি তোমাদের কঠিন বলে মনে হয়, রিফিউজকে তুলে দিয়ে সেখানে করতে পারো কমফর্ট। কমফর্টও যদি মনে না থাকে করতে পারো রেস্ট। প্রত্যেকটাই কারেক্ট ইংরেজি। তো কন্টিনিউ দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গান চালিয়ে যাওয়ার জন্য। তো কন্টিনিউ দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গান চালিয়ে যাওয়ার জন্য দ্য গ্রাসহপার টেকস দ্য লিড, গঙ্গা ফড়িংরা দায়িত্ব নেয়। আমি বারবার বলেছি এখানে লিড কথার মানে হচ্ছে দায়িত্ব, নাউন। এখানে নাউন ফর্ম, এই সেন্টেন্সটা লিড নাউন, নাউন ফর্মে আছে। এখানে লিড মানে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। লিড ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তোমাদের বারবার বলেছি আমি, যেমন মিস্টার সেন লিডস আওয়ার ফুটবল টিম। মিস্টার সেন আমাদের ফুটবল টিমটাকে পরিচালনা করেন। এখানে লিডসটা ভার্ব হয়ে গেল। বাট ইন দ্য সেন্টেন্স লিড ইজ এ নাউন। এখানে লিডটা কিন্তু নাউন হয়ে আসে। আমি আর একবার বলে দেবো, প্রকৃতির গান চালিয়ে যাওয়ার জন্য তো কন্টিনিউ। কন্টিনিউ কথাটাকে তুলে দিয়ে একটা ছোট্ট ফ্রেজাল ভার্ব আছে, তোমরা ব্যবহার করতে পারো, গো অন। সেটিও কারেক্ট ইংরেজি। তো গো অন দ্য মিউজিক অফ নেচার অথবা টু কন্টিনিউ দ্য মিউজিক অফ নেচার, দ্য গ্রাসহপার টেকস দ্য লিড। গঙ্গা ফড়িং কি করে? দায়িত্ব নেয়। and makes the poet part a lead with his merry voice, এবং প্রকৃতির গানকে তার সুন্দর কণ্ঠস্বর দিয়ে জীবিত রাখে। অপূর্ব ইংরেজি। মেক্স দ্য পোয়েট্রি পার্ট এ লিড, পৃথিবীর কবিতা, পৃথিবীর সঙ্গীতকে বাঁচিয়ে রাখে, অ্যালিভ রাখে। এখানে তুমি মেক্স কথাটা তুলে দিয়ে কিপস করতে পারো, কারেক্ট ইংরেজি। কিপস দ্য পোয়েট্রি পার্ট অ্যালিভ। বুঝতে পারছো? কিপস দ্য পোয়েট্রি পার্ট অ্যালিভ করতে পারো
উইথ হিজ মেরি ভয়েস, তার আনন্দিত, তার সুমধুর কণ্ঠস্বর দিয়ে। এখানে ভয়েস কথাটা মানে কণ্ঠস্বর। আবার ভয়েস এখানে মেরিটা অ্যাডজেক্টিভ হয়ে আছে, সুন্দর, আনন্দিত। এই নাউন ফর্ম হচ্ছে মেরিমেন্ট। ভয়েস নাউন হয়ে আছে, ভয়েস ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন সে তার প্রতিবাদ করেছিল, সে এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, ইংরেজি হবে হি ভয়েসড হিজ প্রোটেস্ট, হি ভয়েসড হিজ প্রোটেস্ট এগেইনস্ট সাচ এ রুল। এখানে ভয়েসটা ভার্ব হয়ে গেল। যখন একটা ওয়ার্ডকে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করছো, যখন একটি শব্দকে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করছো, তখন সেটি হয়ে যাবে ভার্ব বা ক্রিয়াপদ। I voiced my protest. I voiced my protest. আমি আমার প্রতিবাদ জানিয়েছিলাম। এখানে ভয়েস কথা মানে কি? I raised my protest against such a rule. এইরকম ধরনের নিয়মের বিরুদ্ধে। তাহলে কি হলো? Makes the poet of utterly with his merry voice. তার আনন্দ মুখরিত কণ্ঠস্বর দিয়ে সে পৃথিবীর গানকে জীবিত রাখার চেষ্টা করে, জীবিত রাখে। The scorching heat of summer cannot defer the happiness. The scorching heat of summer cannot defer. গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহ পারে না এই সুখকে সরিয়ে দিতে। ডেফার, এখানে তুমি ডেফার শব্দটি যদি তোমার মনে না আসে, যদি কলাপ করতে না পারো, তাহলে এখানে একটা সুন্দর ইংরেজি আছে, ডিস্টার্ব। ছোট্ট ইংরেজি, ডিস্টার্ব। তাহলে ইংলিশটা কিভাবে হয়? দ্য স্কর্চিং হিট অফ সামার কেন ডিস্টার্ব দ্য হ্যাপিনেস। গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহ পারে না এই সুখকে দূরে সরিয়ে দিতে বা ভিন্ন। Keeps on singing until he gets tired. যতক্ষণ পর্যন্ত না সে ক্লান্ত হয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত সে তার গান চালিয়ে যায়। বুঝা গেল? Keeps on। আবার একটা নতুন ইংরেজি তোমার মুখোমুখি হলে তোমরা কিপ অন। তোমরা পড়েছো ক্লাস 10-এ ফ্রেজাল ভার্ব, কিপ অন, চালিয়ে যাওয়া, কন্টিনিউ। বা আর একটা ইংরেজি আছে গো অন, ওখানে তুমি কন্টিনিউস করতে পারো অথবা গোজ অন করতে পারো। কারেক্ট ইংলিশ। কিপস অন সিঙ্গিং, গান চালিয়ে যায়। এখানে সিঙ্গিংটা কি হয়ে আছে? জিরান্ড, জিরান্ড হয়ে আছে সিঙ্গিং। এবং সিঙ্গিংটা আছে কেমন জিরান্ড না? কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশন, ওয়ান প্রিপোজিশন তার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে সিঙ্গিং। বুঝা গেল? এখানে সিঙ্গিং জিরান্ড এবং তার ফাংশনটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ প্রিপোজিশন। জিরান্ড 3টি ক্ষেত্রে ব্যবহার করা হয় বা আরো 4টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি বলে দিচ্ছি, একটা বাক্যের সাবজেক্ট হিসেবে জিরান্ড ব্যবহার করা হয়। যেমন সিঙ্গিং ইজ মাই হ্যাবিট, এখানে সাবজেক্ট হয়ে গেল। ভার্ব অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। কেমন? আই লাইক সিঙ্গিং, এখানে সিঙ্গিংটা হয়ে গেল অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে হয়, অবজেক্ট হিসেবে হয়, কমপ্লিমেন্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরিপূরক হিসেবেও অনেক সময় জিরান্ড বসে। এটা তার দৃষ্টান্ত বা এটা তার নমুনা। কিপস অন সিঙ্গিং, গান চালিয়ে যায়। আনটিল হি গেটস টায়ার্ড, যতক্ষণ না পর্যন্ত সে ক্লান্ত হয়ে পড়ে। The poet considers the grasshopper as the poet of summer. কবি মনে করেন, এখানে কনসিডার কথাটা মানে হচ্ছে মনে করা, বিবেচনা করা। কবি বিবেচনা করেন বা মনে করেন গঙ্গা ফড়িংকে গ্রীষ্মকালের কবি হিসেবে, গ্রীষ্মকালের কবি হিসেবে মনে করেন কবি এই গঙ্গা ফড়িংকে বা ঘাস ফড়িংকে। বুঝা গেল? এখানে কনসিডার কথাটা বুঝি। কনসিডার কথাটা ভার্ব হিসেবে ব্যবহার করা আছে। কনসিডার মানে বিবেচনা করা। নাউন ফর্ম ইজ কনসিডারেশন, বিবেচনা। দিস ইজ দ্য নাউন ফর্ম। অ্যান্ড
অ্যাডজেক্টিভ ফর্ম ইজ কনসিডারেবল, বিবেচনাযোগ্য। যেমন ইয়োর প্রেয়ার ইজ কনসিডারেবল, ইয়োর প্রেয়ার ইজ কনসিডারেবল, তোমার প্রার্থনা, তোমার আবেদন মঞ্জুরযোগ্য। The poet considers the grasshopper as the poet of summer. গ্রীষ্মকালের কবি হিসেবে কবি মনে করেন গঙ্গা ফড়িংকে বা ঘাস ফড়িংকে। তাহলে আশা করি বুঝতে পেরেছ কনসিডার কথার মানে হচ্ছে মনে করা বা বিবেচনা করা। আমি ভার্ব এবং অ্যাডজেক্টিভ ফর্ম বলে দিলাম, আর একবার পুনরাবৃত্তি করছি। কনসিডার এ নাউন ফর্ম কনসিডারেশন এবং অ্যাডজেক্টিভ ফর্ম ইজ কনসিডারেবল। Therefore he personifies the grasshopper. তাই গ্রাসহপারকে, অতএব therefore সে গঙ্গা ফড়িংকে ব্যক্তি হিসেবে এঁকেছে। পার্সনিফাই কথার মানে কি? পার্সনিফাই কথার মানে হচ্ছে ব্যক্তি হিসেবে আঁকা, ব্যক্তি হিসেবে ড্র করা। পার্সনিফাই তার নাউন ফর্ম হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন ভার্ব ফর্ম ইজ পার্সনিফাই। একজন সে যেমন তাকে ব্যক্তি হিসেবে আঁকা হয়েছে, হি হ্যাজ বিন পার্সনিফাইড। The grasshopper teaches us to enjoy the poetry of nature to the fullest. গ্রাসহপার আমাদেরকে শিক্ষা দেয় প্রকৃতির গানকে উপভোগ করা টু দি ফুলেস্ট, আমাদের সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত মন দিয়ে। আমরা সর্বান্তকরণে যাতে প্রকৃতির গানকে উপভোগ করতে পারি, এটাই আমাদেরকে গঙ্গা ফড়িং শিক্ষা দিয়ে থাকে। আশা করি নোটটা বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, I can't meet you personally, but I request you all, my students, to continue your study at home, because you know that your examination is ahead, and my examination will be held on the particular date, and so you should not neglect your study. I again and again advise you to be attentive to your study. Otherwise you may face trouble in answering question in the final examination. এবং তোমাদেরকে আমি বাংলায় বলি, ফাইনাল পরীক্ষা কিন্তু 12 ক্লাসের পরীক্ষাটা হচ্ছে এই আমাদের জীবনটাকে তৈরি করার একমাত্র পরীক্ষা। আমাদের জীবনটাকে কিভাবে আমরা তৈরি করব, এটা একমাত্র পরীক্ষা হচ্ছে 12 ক্লাস। আমি বারবার বলছি, মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেল তাতে কিছু গেল এলো না, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেলে পরে লাইফটাই ভ্যানিশ হয়ে গেল। আমি আর কিছু কথা বাড়াচ্ছি না, আমি এখানে শেষ করছি।